স্বাগতম চতুরঙ্গের আজকের আয়োজনে। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে, কখনো করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা পান্থ কানাই এবং মডেল ও অভিনেত্রী আয়েশা মনিকা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমে আয়েশা মনিকা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সম্প্রতি মুক্তি পেয়েছে একটি নারী প্রধান কেন্দ্রিক চরিত্রের সিনেমা ফাতিমা, এবং সেখানে অভিনয় করেছেন আপনি একটি বিশেষ চরিত্রে, এবং এই সিনেমায় অভিনয় করলেন এবং দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন, বা সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাটা যদি আমাদের জানাতেন। এটা আমার প্রথম সিনেমা। আমি প্রায় 17 বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বিভিন্ন মাধ্যমেই করি। ফাতেমার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম, কারণ এটা বড় পর্দার জন্যই অবশ্যই। আর অডিয়েন্সের জায়গা থেকে যদি বলি, আমাদের যে ধরনের অডিয়েন্স আমরা দেখছি বা যারা এটার মানে হলমুখী হয়েছে, নারীরাই বেশি এবং পরিবাররাই বেশি, তো এটা একটা সুন্দর দিক। এবং ফাতেমা ফিল্মে আমি সুলতানা চরিত্রটি অভিনয় করেছি এবং ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। অবশ্যই এর আগেও তো আপনি বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন, নাটকে অভিনয় করেছেন, এবং আপনি অভিনয় কম করেছেন হয়তো, কিন্তু এমন সব নির্মাতাদের সাথে কাজ করেছেন যারা সবাই খুবই প্রখ্যাত এবং অভিজ্ঞ এবং বরেণ্য এদেশের। কাদের সাথে কাজ করে বেশি আনন্দ পেয়েছেন অন্তত? আমি ফিকশনের জায়গা থেকে যদি বলি, অবশ্যই গিয়াসউদ্দিন সেলিম ভাই, ওনার সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, ধারাবাহিক করা হয়েছে, টেলিফিল্ম করা হয়েছে, 1 ঘন্টার করা হয়েছে। তারপরে লুৎফুন্নাহার মৌসুমী আছেন, দেন পিপলুয়ার খান ভাই আছেন, আদনান আল রাজীব আছেন, ধ্রুব হাসান ভাই আছেন আমাদের যে ফাতেমা ফিল্মের নির্মাতা, দেন মিসবাহ রহমান সুমন ভাই আছেন, অমিতাভ রেজা চৌধুরী ভাই আছেন, সো এরকম অনম বিশ্বাস ভাই আছেন। এরকম অনেক বড় বড় নির্মাতার কাজ করেছে এবং আমি ফরচুনেট যে এ ধরনের মানুষ আমাকে তাদের চরিত্রের প্রয়োজনে আমাকে নিয়েছেন এবং তাদের যে কাজগুলো হয়েছে তাদের সেই কাজগুলোর সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। অবশ্যই সেই সাথে তো নিজে অভিনয়ের আগেও উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন, উপস্থাপনার কাজ করেছেন দীর্ঘদিন, এবং এই দুটো সত্তা আলাদা, যে সত্তা মানে অভিনেত্রী হিসেবে কাজ করা এবং উপস্থাপিকা হিসেবে কাজ করা, দুটোর তফাৎ কেমন দেখতে পান? দুটোর তফাৎ অবশ্যই, মানে ইন্টারাকশন তো অবশ্যই সেটা অডিয়েন্সের সাথেই। আমি প্রচুর লাইভ শো করতাম বিভিন্ন চ্যানেলে, আর যখন আমি বড় বড় শোগুলো হোস্ট করতাম ন্যাশন ওয়াইড, যেটা হতো যে স্টেডিয়ামগুলোতে, ওইটার একটা মানে আমি বলবো যে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি ওটাকে আলাদা করে অনন্য করে রাখবো। মানে টেলিভিশনের মাধ্যম থেকেও যে বাইরে আমি যে কাজগুলো করেছি এবং যাদের সাথে আমি শোগুলো উপস্থাপনা করেছি, মানে ধরেন আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাই, বীর মুক্তিযোদ্ধা আজম খান, উনি এখন আমাদের মাঝে নাই, মাইলস, একসময় তো ওনারা সবাই একসাথে ছিলেন, এখন আমি মিস করি ওনাদের। সোলস থেকে শুরু করে ওয়ারফেস থেকে শুরু করে, মানে অনেক 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 ব্যান্ড যাদের নাম বলে শেষ করা যাবে না। সুবি নন্দিদার সাথে আমি কাজ করেছি। তো আসলে এটা আসলে অনন্য এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি যখন দেখছি যে ধরেন 20,000 বা 25,000 অডিয়েন্স আমার সামনে, মানে তাদের সঙ্গে আমি ডিরেক্ট ইন্টারাকশন করছি, এবং তারা যখন এই মানুষগুলো যে মানে বরেণ্য শিল্পীগুলো যখন স্টেজে উঠছে, তাদের যে করতালি বা জয়ধ্বনি থাকে না, যে তাদের তাদের যে ধরনের মানে সবার মাঝে যে তাদের অনন্য একটা জায়গা আছে মনের মধ্যে, তাদের যে শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের গান শুনে বড় হয়েছে, তো এটা আমি আলাদা করে অবশ্যই বলতে চাই। এবং এটা আমার জীবনের জন্য অভিনয় শিল্পী হিসেবে যতটা আমি মনে করি যে হ্যাঁ এটা একটা পার্ট, উপস্থাপনা করাটাও আমার জন্য ওটাও অনেক সম্মানের এবং আমার ভালো লাগে। আর নির্মাতা হিসেবেও যে কাজগুলো করেছি আমি, ওটা ক্যাপ্টেন অফ দ্য শিপ হিসেবে তো কেন আসলে না, চিত্রনাট্যটা নিজেরটা নিজে লিখতে পছন্দ করি, কারণ তাহলে আমার আসলে নিজের ইয়েটা থাকে যে আমি কী বলতে চাচ্ছি, কী ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, কী চরিত্রগুলো দেখতে চাচ্ছি। সো ডেফিনেটলি 4টা মাধ্যমই আমাকে আসলে
আমি হতে সহযোগিতা করেছে। অবশ্যই গণমাধ্যমের প্রতিটি গণমাধ্যম কেন্দ্রিক আপনার শিল্পচর্চা এবং সৃষ্টিশীল কাজ সবগুলো নিয়েই আপনি এগিয়ে যান। এবার আমরা জানতে চাচ্ছি পান্থদা আপনার কাছে, কারণ হ্যাঁ, কারণ শুরুতেই আপনাকে আমরা শুরু থেকে দেখেছি একজন ড্রামার, পারকাশন প্লেয়ার, এরপরে গায়ক, সুরকার সবকিছু হিসেবে কাজ করেছেন এবং সঙ্গীত শিল্পী হিসেবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পীদের আপনি একজন এবং গুণী শিল্পীদেরও একজন বটে। না অবশ্যই, কারণ আপনি যে সাংস্কৃতিক পরম্পরায় আছেন বা যেই পরম্পরায় আপনি বড় হয়েছেন, যে চেষ্টা করেছি আর কি আমার মন থেকে করতে। অবশ্যই, এবং সেই সাথে বাংলার যে শেকড়ের গান, যে আদি আমাদের যে লোকজ সংস্কৃতির এবং আমাদের নিজস্ব সংস্কৃতির যে গান, সেটার সাথে কিন্তু আধুনিক গানের একটা সম্মেলন ঘটিয়ে এবং রক পপ এবং ফাঙ্ক নানা ধরনের মিউজিকের কম্বিনেশন তৈরি করে আপনি নিজস্ব একটা ধারা তৈরি করেছিলেন। এবং গান শুরু করার পরে এবং একটা পরে আমরা গিয়ে দেখলাম যে আপনি একটা বিরতিতে চলে গেলেন। এই বিরতিটা কেন ছিল? এটা আসলে মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে একটা আর্টিস্ট অনেক দিন কাজ করতে করতে তার মধ্যে একটা বোরিংনেস চলে আসে, মানে একই কাজ একই জিনিস। তো কিছু শেখার জন্য, কিছু নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য এই যে ডুব দেওয়াটা, এটা একটা আর্টিস্টের জন্য খুব দরকার। এবং হয়তো সে কারণেই আর কি আমি সবসময় বলেন, আমরা দেখেছি বিভিন্ন সময় যে শেখার জন্য একটু অবসর নেন আপনি। আসলে শিক্ষা বা সঙ্গীতের সাধনাটা কিভাবে করেন আপনি? এটা তো আসলে মানে এক একজনের এক এক রকম। সে যেমন যত শুনবেন বেশি, হ্যাঁ, যত বেশি দেখবেন, যত বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত শেখা আর কি। অবশ্যই। সেই সাথে প্রথম দিকের আপনার কিছু গান দুর্দান্ত জনপ্রিয় এবং প্রথম অ্যালবাম থেকেই কিন্তু আপনার গান নিয়ে আমরা দেখেছি জনপ্রিয়তা। এবং এই সময় এসে আপনি গান নিয়েও নিয়মিত কাজ করছেন, এখন এসে আবার পাশাপাশি প্রথমবারের মতো একটা সিনেমায় অভিনয় করলেন। এই এটা আসলে মানে একটা জাস্ট ধ্রুব আমার ছোট ভাই, সে তার রিকোয়েস্টে আর কি গানটা করছে, মানে এই অ্যাক্টিংটা করছে আর কি। আমি আসলে কোনো মানে না, কোনো অ্যাক্টর না আর কি। তো আমি আসলে রেডি, মানে গানেরই মানুষ। তো তার রিকোয়েস্টে আর কি আমি জাস্ট ঢেকিটা গিললাম আর কি। আচ্ছা, রিকোয়েস্টের পর কি আপনি স্ক্রিপ্ট শুনতে চেয়েছিলেন বা পড়েছেন? আমি ও যখন ফোন দিছিল তখন আসলে আমি ভাবছি যে মানে আমাকে গানের জন্যই হয়তো ফোন দিছে, কারণ সবাই যারা ডিরেক্টর, যারা আমাকে ফোন দেয়, নাটকের লোক বা সিনেমার লোক, সবাই আসলে আমাকে গানের জন্যই ফোন দেয়। তো সে ফোন দিছে, সে ফোন দিয়ে আমাকে মানে সে বললো যে অ্যাক্টিং করতে হবে। তো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, যে কারণ অ্যাক্টিং আমি কোনোদিন করি নাই, জীবনে কখনো অ্যাক্টিং করিনি। ওরা অনেক দিনের মনিকার অ্যাক্টিং করার একটা আছে, এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার একদম নেই, আর একদম বড় পর্দায়। তো আমি ভয় পেয়ে গেছিলাম, আমি যে না, আমার দ্বারা হবে না। তো আর স্ক্রিপ্ট মনে রাখা, মানে ডায়লগগুলো মনে রাখা একটা সিনেমার, তো সেটা আর কি আমি আসলে ভয়ে তাকে বলছিলাম যে আমাকে বাধ্য। ইভেন মজার ব্যাপার হচ্ছে যে শুটিংয়ের মানে অনেক রিহার্সাল করছি, করার পরে শুটিংয়ের আগের দিন আমি আর কি ধ্রুবকে গিয়ে বলছি, ধ্রুব তুমি কি আমাকে এই সিনেমা থেকে মাফ করে দাও? মানে একদম শেষ পর্যায়ে আমি ধ্রুবকে বলছি যে ধ্রুব তুমি কি আমাকে এই এখান থেকে বাদ দিতে পারো কিনা? না বাদ দেওয়া যাবে না, আমি সব রেডি এসেই এই আর কি মানে করে ফেললাম। তারপর যখন এই তো হয়ে গেল। না অবশ্যই, কিন্তু সেই সাথে এই প্রথম কাজ এবং সেই সাথে একটা নেতিবাচক ক্যারেক্টারে, মানে আমরা কমন জিনিসটা কিন্তু মানে নেতিবাচক না ইতিবাচক না, জিনিসটা হচ্ছে এটা নেগেটিভ রোলও না পজিটিভও না, মানে জিনিসটা হচ্ছে একজন অনেস্ট আর কি, যে এজেন্সির মালিক যেরকম হয়, সে একটা ট্যালেন্টেড এজেন্সির মালিক, তার কাজ হচ্ছে বিভিন্ন মডেল ডেকে নিয়ে কাজ করা, এই আর কি। আচ্ছা, কেমন এনজয় করেছেন শুটিং এর সময়টা? কারণ শুটিং এর আগে আপনি বললেন শেষ দিন এসে আপনি ডিরেক্টরকে বলেছেন যে আমাকে আমি খুব নার্ভাস প্রকৃতির একটা লোক, একে হচ্ছে কথা। আমি খুব নার্ভাস ছিলাম, তারপর আমরা এনজয় করেছি, মানে আমার ভালো লেগেছে, কারণ আমি মানে আমার
যে এই অ্যাক্টিংয়ে আমি যাদের সাথে অ্যাক্টিং করেছি এই সিনেমায় সব বড় বড় অ্যাক্টরগুলো সবাই, যেমন তারেক আনাম ভাই বিশাল একজন মানুষ, তারপর মানস বন্দ্যোপাধ্যায়, মনিকা শি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, ফারিনের মতো একজন এরকম অ্যাক্ট্রেস, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। আর ধ্রুব হাসান হচ্ছে একটা ট্যালেন্টেড ডিরেক্টর। এই তো অবশ্যই। সেই সাথে মনিকা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই সিনেমা অভিনয়ের অভিজ্ঞতা আপনার, যেহেতু প্রথম সিনেমা, বড় পর্দায় প্রথম কাজ, এর আগে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আপনার, কিন্তু যেহেতু বড় পর্দার কাজ, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার এক্সপিরিয়েন্স আমাকে মানে একটু অন্যভাবে, আমি একটু অন্যদিকে চলে যাই, কারণ আমি গাড়ি ওয়াশ করতে গিয়েছিলাম তেজগাঁতে। আচ্ছা। ওখানে যুব ভাই তার গাড়িটা ওয়াশ করতে যায়। আমি তো নিজেই, যেহেতু এই কাজগুলো নিজেই করি, আমার ড্রাইভার নাই, সো নিজেই আমি ড্রাইভার, আমি একজন ভালো ড্রাইভার, এটা অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আই এম আ গুড ড্রাইভার। তো যুব ভাই আমাকে নাকি ফলো করেছে, দেখেছে যে এই মেয়েটা সব পেছন ব্যাগডালা থেকে সব জিনিসপত্রগুলো নামিয়ে রাখছে, মানে কাউকে ধরতে টরতে দিচ্ছে না। আর আমার গাড়িটা আমার খুবই স্পেশাল, আমার অনেক বছর ধরে আমার খুব সাথে প্রিয়, আছে। হ্যাঁ, তো উনি মনে হয় যে ক্যারেক্টারটা, সুলতানা যে ক্যারেক্টারটা, খুবই মানে থাকে না যে সাহসী, ইন্ডিপেন্ডেন্ট এবং বোল্ড একটা ক্যারেক্টার। তো উনি ভেবেছে হয়তো, আমাকে মনে হয়েছে যে শি ক্যান বি দ্য রাইট ওয়ান প্রবাবলি। তারপরে আমাদের অ্যাসোসিয়েট প্রডিউসার কবির ভাই, উনি আমাকে ফোন করেছেন, আমাকে অফিসে যেতে বলেছেন, তারপরে ক্যারেক্টার ব্রিফ করেছেন। আমি ক্যারেক্টারটা শুনে আমার কাছে ভালো লেগেছে এবং পুরো গল্পটা, আমি পুরো স্ক্রিপ্টটাই পড়েছি, মানে আমি সুলতানা ক্যারেক্টার প্লে করেছি, বাট এরকম না যে আমার যতগুলো সিন আছে আমি শুধু সেগুলোই পড়েছি, নট দ্যাট, বিকজ এটা দুইটা সময়কে রিপ্রেজেন্ট করে, 1971 অ্যান্ড 2023। সো ডেফিনেটলি আমাকে পুরো স্ক্রিপ্টটাই পড়তে হয়েছে, অ্যান্ড এই পুরো গাঁথুনিটার সাথেই আমাকে জার্নিটা, আমার যে পার্টটা ছিল সেটার সাথে আমার একাত্ম হতে হয়েছে। তো হ্যাঁ, ডেফিনেটলি স্ক্রিন টেস্ট থেকে শুরু করে সবই আমাকে করতে হয়েছে, দিতে হয়েছে অবশ্যই। এবং তারা যখন মনে করেছে যে না, শি ইজ দ্য রাইট ওয়ান, তাদের কাছে তারা আমাকে মানে নিয়েছেন এই চরিত্রের জন্য। আর ও আরেকটা যেটা হচ্ছে যে আমি স্কুটি চালাতে পারি না, আমি সাইকেল চালাতে পারি, বাইকও চালাতে পারি। তোমরা কি অ্যাক্সিডেন্ট করছিলা? আমি না, ওটা ফারিন ফারিন করেছিল শুটিং এর সময়। হ্যাঁ, মহাখালীতে ওটা একটা, হ্যাঁ, আনফরচুনেটলি মানে শি ওয়াজ। আসলে শুটিং এর নেপথ্যের যে দুঃখ কষ্ট যন্ত্রণা শিল্পীদের, যে কার কতটা হাড় ভাঙছে, কার কতটা রক্তপাত হচ্ছে, এটা তো দর্শকরা জানতে পারে না। এই তথ্যটা আমরা পেলাম যে ফারিন আসলে অ্যাক্সিডেন্ট করেছিল। এইসব তো আসলে শুটিং এর অংশই, বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেই থাকে। আর সব মিলিয়ে সুলতানা চরিত্রটি ধারণ করার জন্য এবং এটা পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রিপারেশনটা কেমন ছিল আপনার? প্রিপারেশনটা আসলে আমরা যেটা সহজ জায়গা থেকে একটা ক্যারেক্টারকে আপনি যখন দেখতে পাবেন, তাকে কনসিভ করা, আমরা তো এটাকেই বলি কনসিভ করা, কারণ ক্যারেক্টারটা হয়ে ওঠা তো একটা জার্নি, এবং আপনি যত সহজ থাকবেন ওই মানুষটা হয়ে উঠতে পারা। আমি ব্যক্তি মনিকা কেউ না ওখানে, আশা মনিকা কেউই না, কারণ আমি সুলতানার ওর স্ট্রাগল, ওর লাইফ, ওর আপব্রিঙ্গিং সব কিছুই এখানে ডিপেন্ড করছে যে ও কোন মানুষটা, ও কী রিপ্রেজেন্ট করছে, ওর ছোটোবেলা থেকে শুরু করে ওর স্ট্রাগল থেকে শুরু করে ওর বর্তমান সময় সব কিছুই তো আসলে ওখানে ওই মানুষটা হয়ে উঠতে পারাটাই তো আসলে চ্যালেঞ্জিংয়ের বিষয়টা আমার কাছে মনে হয়। যে ওইটা যদি সহজ করে নেওয়া যায়, আমার মনে হয় যে সুন্দর, এটা কষ্টের মনে হবে না এবং আপনি এনজয় করবেন সেই অ্যাক্টিংটা করে। না অবশ্যই। আর সেই সাথে দাদা, যেহেতু আপনার একদম প্রথম সিনেমা, অভিনয় একদম প্রথম, আপনি কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলেন? আমার কোনো প্রিপারেশন ছিল না, আমাকে জাস্ট, আমি স্ক্রিপ্টও পড়ি নাই তখন, আমি আমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে, কোক স্টুডিও মাত্র বেরোচ্ছিল, আমার বিভিন্ন শোজ নিয়ে আমি বিজি ছিলাম। তো ও যখন দিচ্ছে আমি স্ক্রিপ্টও পড়ি না, আমি আসলে গল্পটা কি জানতাম না। তাই বলছি আমাকে, আমি বলছি তুমি যেটা বলবো আমি ওটাই করবো। তো ও যেটা বলছে আমি ওটা করে গেছি, বাস মানে অবশ্যই না, ডিরেক্টরস আর্টিস্ট বলে একটা কথা আছে, ঠিক আছে, অবশ্যই এটাও একটা পদ্ধতি। আপনার প্রথম দিকে খুব জনপ্রিয় একটা গান, যেটা আসলে প্রবাসী একটা ভালোবাসার গান, এবং প্রথম অ্যালবামের একদম তাণ্ডব নিয়ে যখন আপনারা কাজ করছেন, গানটা কি একটু শুনতে পারি কিনা? কারণ আপনার পুরনো ভক্তরা এই গানটার খুবই ভক্ত, আমরা যতদূর জানি সবাই এইটাই মুগ্ধতায়, যদি একটু শোনাতেন আমাদের দর্শকদের জন্য। আমার দুর্বেঠ পথ শীতল পাটি, সেই আকাশে উড়ছে ঘুড়ি,
এই অচেনাই সেই চেনা গান, সেই উদাসী বাসি প্রবাসী দূর প্রবাসী। আমার দূর মেঠো পথে শীতল পাটি, সেই আকাশে উড়ছে ঘুরি, এই অচেনাই সেই চেনা গান, সেই উদাসী বাসি প্রবাসী দূর প্রবাসী। আমি প্রবাসী দূর প্রবাসী। ভূতের বাড়িতে তুল গাছ, দূরের ছবি স্মৃতিয়া, ভূতের বাড়িতে তুল গাছ, দূরের ছবির স্মৃতি আজ হাতছানি দেয় আড়াল থেকে কিশোর কিশোরী প্রবাসী দূর প্রবাসী। আমি প্রবাসী দূর প্রবাসী। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক এটা ছিল আমার ওই তাণ্ডব অ্যালবামের মা অ্যালবামের গান। একদম। অ্যালবামের নাম ছিল মা, মা। আর ব্যান্ডের নাম ছিল তাণ্ডব। এটা আমার একদম প্রথম। একদম। এবং এই গান, এই অ্যালবামের বেশিরভাগ গানই কিন্তু আসলে একদম গণমানুষের কাছে পৌঁছে গেছিল ওই সময়ের। আমরা তরুণরা তো পছন্দ করেছিলেন, এবং গানগুলোর এমন ফ্লেভার ছিল আসলে, এটা যে কেউ মানে যারা মাটির গান শোনে তারাও যেমন শুনছে, রক গান যারা শুনে তারাও শুনছে। এটা ছিল দেহেলবিল লেখা। দেখুন ওনার লেখা, হ্যাঁ, দেহুলের দেহুলের লেখা। লেখা। না, অসাধারণ। আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন শিল্পী পান্থ কানাই ও আয়েশা মনিকা, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম পান্থদার সাথে, এবার মনিকা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই ফাতিমায় কাজ করলেন সর্বশেষ, এরপরে কি নতুন কোনো সিনেমায় কাজ করার অফার বা পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, কারণ যেদিন প্রিমিয়ার হলো আমাদের যত সাংবাদিক ভাই বোনরা ছিলেন এবং যারা কলাকুশলীরা ছিলেন, তাদের একটা কথা যে তুমি কেন বড় পর্দায় আগে আত্মপ্রকাশ করো নাই, বা কেন তোমাকে দেখা যায় নাই, বা তুমি বেশ কয়েকটা মাধ্যমে কাজ করো, একটা জায়গায় স্থিত হও না কেন, কেন অভিনয়টাকেই মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মানে অন স্ক্রিনে থাকো। তো এটা অনেকেরই অনেক লম্বা সময়ের একটা অভিযোগ অনুযোগ। তো জিনিসটা আসলে আমিও এটা ফিল করেছি যে আমি হয়তো এখন থেকে যেটা আমি অ্যাক্টিংটার উপর আরেকটু মনোনিবেশ করব, এবং আমি যেহেতু অ্যাক্টিংটা করতে ভালোবাসি, যে কোনো চরিত্র থাকে ভালো কিছু যদি হয় তাহলে তো আরো করো যে তোমার তুমি অ্যাক্টিং এরই লোক, তুমি ভালো করো আর কি কাজটা। দাদা খুব সাবলীল অ্যাক্টিং করছো তুমি। তুমিও তো খুব ভালো আমি তো আন্দাজে করে ফেলছি। ন্যাচারাল অভিনয় কাকে একদম বলে। আন্দাজে করে। আপনি সিনেমাটা এখন যেহেতু হলে আছে ফাতেমা, তো মানে দেখা উচিত, কারণ উনি যে প্রথম অভিনয় করেছে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় নাই, এতটাই সাবলীল। এবং সে তো চিটাগংয়ের ভাষাও আছে ওখানে। আমি চিটাগংয়ের সকল দর্শকদেরকে আমি এটা বলবো, স্পেশালি যে দাদা ওখানে আছেন। হয়েছে কি ওই যে ধ্রুব তো চিটাগং, হ্যাঁ, তা আমাকে আর কি মধ্যখানে একটা ফোন আসবে, তা আমাকে বলছে যে আপনি কিছু একটা বলেন। আমি ধ্রুব আইকে চিটাগং কিছু কেন হইম না, বলে হ্যাঁ চিটাগং কিছু করো। তখন আমি আন্দাজে পুরা মানে একটা চিটাগংয়ের ডায়লগ মেরে দিলাম। এটা ছিল খুব মজার আর কি। না অবশ্যই ইমপ্রোভাইজেশন তো আসলে সবসময় অনেক সময় বিউটি তৈরি করে যে কোনো কাজে। দাদা চিটাগাং তো আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির হাব একটা অনেক বড়, এখানে চিটাগাং থেকে অনেক বড় বড় শিল্পীরা তৈরি হয়েছেন, এবং এমনকি ঢাকার যারা বা অন্যান্য জেলায় জন্ম নেওয়া শিল্পীরাও তারা কম বেশি তীর্থস্থানের মতো চিটাগাং ঘুরতে যান বা ঘুরতে যেতেন। শুধু গানই না, শিল্প সংস্কৃতি চিটাগাং অনেক পুরনো ঐতিহ্য, একটা অনেক বড় পোর্ট সিটি হয়েছে কি ওখানে আর কি, মানে দেশ বিদেশের বিভিন্ন সংস্কৃতি ওখানে আগে আসছে। শিপে করে অবশ্যই অবশ্যই যে বিদেশি যন্ত্রপাতিগুলো ওগুলো চিটাগাং লোকজন আগে দেখছে অবশ্যই। এবং নাবিকরা যেহেতু বিভিন্ন দেশের ওখানে আসতেন, তাদের কালচার, তাদের হেরিটেজ, তাদের আর্ট কালচার সবকিছুর একটা কম্বিনেশন তৈরি হতো। চিটাগাংয়ে জন্ম হওয়ার কারণে সঙ্গীত শিল্পী এবং মানে শিল্পী সত্ত্বে আপনার কতটুকু প্লাস পয়েন্ট হয়েছে? পুরাই মানে চিটাগাংয়ের যে
পাহাড়, যে প্রকৃতি, যে মানে সাগর, এগুলো সামনে গেলে তো অটোমেটিক মানে গান বেরিয়ে যায়, গানের কথা, গান, মনটা ভালো হয়ে যায়। আর বিশাল পাহাড়ের সামনে, বিশাল সাগরের সামনে যখন আপনি যাবেন, তখন ডেফিনেটলি না মনে করেন। না, অবশ্যই প্রকৃতি আসলে মানুষকে উদারও করে যেমন, তেমন মানুষের হৃদয় এবং মস্তিষ্কেও অনেক নতুন তথ্য দিয়ে দেয়। সেটা স্বাভাবিক, সৃষ্টিশীল মানুষের জন্য এটা অনেক বেশি প্রভাবক হিসেবে কাজ করে। সেই সাথে গানের শুরুটা যদি আমাদের জানাতেন, পারিবারিকভাবেই আপনার গানের চর্চা আমি জানি। হ্যাঁ, মা গান গাইতেন আর কি। আর আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আর কি আমাকে মা আর কি তবলা শেখাতেন। তো তবলা শিখি, আমি 12 বছর তবলা শিখছি আর কি, মানে শাস্ত্রীয় তবলা। এই আর কি, ছোটবেলা থেকে তবলা স্যার আসতো ঠিক যখন টারজান শুরু হইতো টিভিতে, আচ্ছা, তো $6 মিলিয়ন ম্যান, তখন ওই তবলা স্যার আসতো। খুব কাঁদতাম আর কি, শিখবো না এসে, একদম পিটাই পিটাই শিখেছে মা আমাকে আচ্ছা। তবলা। হ্যাঁ, মা গান গাইতো, তারপরে মায়ের বিভিন্ন বড় বড় ওস্তাদরা আসতো বাসায়, সপ্তাহে 1-2 দিন জলসা হইতো, তখন বসে বসে বাজাতাম ওনাদের সাথে। তখন থেকে আর কি প্রথমে ছিল আর কি আমাদের দেশীয় যে আমাদের যে ইস্টার্ন মিউজিকটা আমার বেশি ছিল। আমি প্রথম ইংরেজি গান শুনি হচ্ছে ক্লাস 7-এ, মাইকেল জ্যাকসনের যখন থ্রিলার বেরোয়, আচ্ছা, বিলি জিন, এগুলো প্রথম। আমার মনে আছে আমি ক্যাসেটটা কেনার জন্য মায়ের সাথে অনেক রাগারাগি করছি, আমাকে 25টা টাকা দাও যে আমি মাইকেল জ্যাকসনের ক্যাসেটটা কিনবো, থ্রিলার বেরিয়েছে, 7-এ পড়ি। তো ওইটা শুনে আমি প্রথমে আমি ওয়েস্টার্ন মিউজিক ইয়া হয়। এরপর তো যখন আমি ক্লাস 9-10-এ যখন পড়ি, তখন আমার বন্ধু বান্ধবরা তানিম, আজাদ, ওরা একটা ব্যান্ড করে, ব্যান্ডের নাম হচ্ছে ওশন। তো ওদের একটা ড্রামার দরকার ছিল। তো চিটাঙ্গে তখন ওই সময় এই বয়সে মানে ছেলেরা খুব কম মিউজিক করত, তখন ছিল সোলস, মেসেজ মানে পার্থ বড়ুয়াদের ব্যান্ড, পার্থ বড়ুয়া দাদার যে ব্যান্ডটা মেসেজ, কিছু ব্যান্ড ছিল তখন আমাদের মতো, মানে ছোট বয়সে তখন মিউজিক কেউ করতো না। তো ওরা ড্রামার পাচ্ছিল না, তো তানিম আর কি আমার ক্লাসমেট, আমরা একসাথে বড় হয়েছি। তো ও বলে যে এই আমাদের স্কুলে এই জুয়েল নামের ছেলেটা ভালো তবলা বাজায়, ও চাইলে ড্রাম বাজাতে পারে, উনি পারতে পারে। তো একদিন তারা আমার বাসা আসছে, এসে আমাকে বললো যে ওরা একটা ব্যান্ড করছে, তুই কি ড্রাম বাজাবি আমাদের সাথে? আমি দেখ ভাই, আমি তো কোনো ড্রামটা বাজাই নাই। আচ্ছা, হ্যাঁ, তো সেই আর কি, তখন ওরা বলছে যে আমাদের একটা ড্রামস আছে, আমি জানি যে তুই মানে বাজালেই পারবি, বাজাতে পারবি। তো হ্যাঁ, আমি রাজি হয়ে গেলাম। তারপরে গিয়ে এই তখন থেকে আমার ড্রাম বাজানো শুরু ওদের সাথে। এরপরে আমাদের একটা অ্যালবাম হয় ওশানের, ওই অ্যালবামের নাম ছিল নীলিমা, ওই ব্যান্ডের। এরপরে পার্থদা আমাদেরকে খুব হেল্প করে, আমাদের সোলসের পার্থদা চরমধন, উনি আমাদের গুরু, উনি আমাদের পৃষ্ঠপোষকতা করেন। তারপর অ্যারাউন্ড 91-2 এর দিকে আমরা ঢাকা চলে আসি এবং পার্থদা সোলসে জয়েন করেন। এরপরে আমরা ওশান ব্যান্ডটার প্রায় সব মেম্বারই, তানিম, আজাদ, সবাই, আমি সবাই সোলসে জয়েন করে ফেলি ক্লাস 91-2 দিকে অ্যারাউন্ড। এই হচ্ছে আমার শুরুটা আর কি। হ্যাঁ, অবশ্যই। এবং সেই শুরু তো এখন আমরা দেখতে পাচ্ছি, সেই শুরুটা আসলে কতটা দৃঢ় মজবুত তার বুনিয়াদ ছিল। এবং সেই সাথে আমরা দেখেছি আপনি যেমন তবলা বাজাতেন, খোল, পাখোয়া, ঢোল এবং ছোট ছোট অনেক পারকাশন ইনস্ট্রুমেন্ট আপনার কিন্তু একটা বড় তবলা যারা বাজায় না ওদের জন্য এগুলো কোনো সমস্যা না, মানে তবলা যারা বাজাতে পারে, তবলা সাউন্ডটা যে বের করতে পারে, তার জন্য খোল অলমোস্ট সেম থিং, একই বোল, একই রিদম। এবং তবলাতে এত রিদমের মানে এত ইয়ে হয় যে এটা আসলে সবকিছুকে অবশ্যই। আর তবলায় একই সাথে আপনি 10টা আঙ্গুলকে কাজে লাগাতে পাচ্ছেন, সেখানে ড্রামসে কিন্তু আপনার 2টো পা আর 2টো হাত, মানে 4টা মানে আপনি অস্ত্র একসাথে পাচ্ছেন। দুটোর মধ্যে সম্ভাবনার জায়গাটা কোনটা বেশি আপনার কাছে মনে হয়, কোনটায়? মানে তবলা ড্রামসের যদি কম্পারিজনে যান, যেখানে আসলে 10টা আঙ্গুল ইউজ করতে পারছেন, একটায় 4টা। তবলাটা অনেক বেশি মজার আমার কাছে। হ্যাঁ, মানে ড্রামসও মজার, মানে রিদমের মানে ইয়েটা আলাদা, মানে ভাষাটা ডিফারেন্ট। হ্যাঁ, তবলার ভাষা একরকম, হ্যাঁ, আর ড্রাম সেটটা আরেক রকম, কিন্তু দুইটাতেই আর কি তালের মজা আছে, দুই রকম আর কি। তবে আমার কাছে তবলাটা ভালো লাগে, কারণ তবলার টোনটা অনেক বেশি সুইট, হ্যাঁ, অনেক কিছু করা যায় 10 আঙ্গুল দিয়ে ভাষাটা।
তেরে কেটে না 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 তেরে কেটে ধা ধেতে কেটে ধা তেটে গিয়ে না 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 কাটতে কেটে ধা তেটে কাটতে আর তারপর মানে দুই অ্যাপ্রোচ। অবশ্যই অবশ্যই অবশ্যই, না এই অসাধারণ দাদা। আর সেই সাথে দাদা এই মুহূর্তে আসলে কি নিয়ে মজায় আছেন? আমি তো গানের মানুষ, মানে আমি আসলে গানই আমার সব কিছু, গান নিয়ে আছি, আমি গান নিয়ে সবসময় ছিলাম। আপনি যখন একটু আগে বছর আমি ডুব দিয়েছিলাম তখনও গান নিয়েছিলাম। আমি গান ছাড়া জীবনে কখনো মনিকা কখনো কোনোদিন চাকরি করিনি, কোনোদিন কোনো ব্যবসাও করিনি আমার জীবনে। আমি সবসময় গানই করেছি। একটা গানই শুনে ফেলি দাদা তাহলে, আপনার একটা খুব বিখ্যাত গান যেটা সবার কাছে পৌঁছে গেছে, সবাই জানে, মাকে নিয়ে একটা গান। আর গানটা কি একটু শুনে ফেলি নাকি? আচ্ছা, ডি মেজর ছিল সম্ভবত। ডি থেকে। হ্যাঁ। এই পৃথিবী, এই পৃথিবী কত সুন্দর, সবচেয়ে সুন্দর আমারই দেশ। এই পৃথিবী হাজারো মানুষে ঘিরে, সবচেয়ে প্রিয় মুখ আমার মা। ও আমার মা, ও আমার মা, সে যে আমার মা। এই পৃথিবী কত সুন্দর, সবচেয়ে সুন্দর আমারই দেশ। এই পৃথিবী হাজারো মানুষে ঘিরে, সবচেয়ে প্রিয় মুখ আমার মা। ও আমার মা, ও আমার মা, সে যে আমার মা। দশ মাস 10 দিন গর্ভে ধরে আমায় এনেছে পৃথিবীর বুকে, কত আশা অপূর্ণ রেখে আমার যাওয়া দিয়েছে পূরণ করে। সেই দিন তো পারবো না কখনো শোধ করতে আমার মায়ের কাছে। ও আমার মা, ও আমার মা, সে যে আমার মা। এই পৃথিবী কত সুন্দর, সবচেয়ে সুন্দর আমারই দেশ। এই পৃথিবী হাজারো মানুষের ঘিরে, সবচেয়ে প্রিয় মুখ আমার মা। আমার মা, ও আমার মা, অসাধারণ দাদা, অসাধারণ। আসলে রাত 12টার পর না ঘুমানোর সময়, এখন তো না অবশ্যই দাদা, তারপরেও আসলে এই সময় মাতৃবন্দনা তো যে কোনো মুহূর্তেই হতে পারে, যে কোনো, আর বিশেষ করে যেহেতু আপনার মার হাত দিয়েই এই সঙ্গীতের ভুবনে যাত্রা শুরু, এবং সব কিছু মিলে যাদের মা নেই, যাদের মা আছে, সবার জন্যই, সবার মায়েদের জন্যই শুভেচ্ছা জানাচ্ছি। এবং মনিকাপু, আমরা দেখছি আপনি হয়তো একটু ইমোশনাল হয়ে গেছেন ব্যক্তিগতভাবে, নো প্রবলেম, কিন্তু ও রিয়েলি তোমার, আমি তো খেয়াল করিনি। ও তোমার তো চোখে পানি। বাহ।
আমরা আসছি মনিকাপুর কাছে আবার। এবং দাদা, এই মুহূর্তে আমরা যেটা বলছিলাম যে মাকে নিয়ে অসাধারণ কিছু গান হয়েছে বাংলা গানে, সেই গানের মধ্যে আপনার এই গানটিও থেকে যাবে, আপনার ভক্তরা এবং অন্তত আমাদের প্রজন্ম যারা, তাদের কাছে এই গানটি থেকেই যাবে। আসলে মাদের নিয়ে গান তৈরির যে প্রবণতা, এটা কিন্তু শিল্পীদের মধ্যে সহজাতভাবেই থাকে, কিন্তু গানগুলো যখন একটা পর্যায়ে চলে যায়, এটা কিন্তু শুধু আর নিজস্ব কারো গান থেকে যায় না, কারণ এটা সবাই সবার গান, গান তো সবার যে গান। যখন গাইছে তখন তার মাকে চিন্তা করেই সে গাইছে। এবং যে কোনো অদ্ভুত- শিল্পীর ক্ষেত্রে যে কোনো গান গায়, গাওয়ার পরে সেটা তার নিজের সম্পত্তি না, আমি মনে করি। হ্যাঁ, এটা সবার গান, গান সবার, গান সবাই গাইবে, গান সবার, এটা সবার জন্য গাওয়া গান। হ্যাঁ, অবশ্যই দাদা। এবং সেই সাথে সাথে আপনি কিন্তু গানের পাশাপাশি লেখালেখিও না, আমি লেখালেখিতে খুব মানে বাজে আর কি। আমি কদাচও আর কি কয়েকটা গান লিখছি আর কি। এবং একটি আত্মজীবনী লেখার তো প্রস্তুতি হ্যাঁ, নিচ্ছিলেন একটা আপনি। আত্মজীবনী লিখছি, ওইটা হচ্ছে আমি মুক্তি চেয়েছিলাম একটা একটা রকমারিতে আমরা দেখতে হ্যাঁ, পাই। রকমারিতে আমার এই বছর আগের বছর এটা বেরোচ্ছে আমার বইটা, বইমেলাতে। এবং এই বইতে কিন্তু আপনি অনেক কিছু তুলে এনেছেন, নিজের জীবনের অনেকগুলো বিষয় এনেছেন, প্রতিটি অধ্যায় তুলে এনেছেন, এবং যেই অধ্যায়গুলো নিয়ে আসলে সাধারণত অনেকে কথা বলতে চায় না, সেসব বিষয় নিয়েও কথা বলেছেন। এবং সেই সাথে যে মুক্তিযুদ্ধের সময় জন্ম এবং মুক্তি এবং সবসময় যে স্বাধীনতা এবং মুক্তি আপনার মাথায় থেকেছে, এই বিষয়গুলো আপনি প্রকাশ করেছেন। আসলে এই মুহূর্তে এসে বাংলা গান যারা করছেন আপনারা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতার জায়গাটা কি দেখেন? কারণ একটা সময় তো পরিবর্তন হয়ে গেছে। আপনারা যখন শুরু করলেন, আপনার প্রথম অ্যালবাম বা পরবর্তী অ্যালবামগুলো, আদম হয় বলি, নৌকা জমি লাটাই বলি, এগুলো আমরা ক্যাসেটে দেখেছি, পরে সিডিতে। তারপর যে ডিজিটাল মিডিয়ার একটা ওইটা আসার পরে আর কি চলে আসলো, সমস্যাটা মানে এই যে তালগোল পাকানো একটা এলোমেলো সময়, এলোমেলো একটা সময়। হ্যাঁ, এইটা আসলে কিভাবে ফেস করছেন সব মিলে? এটাই আর কি সবচেয়ে মানে আমাদের যে গান বাজনার অন্তরে মানে আমার পার্সোনালি যেটা আর কি, যেটা যখন ডিজিটাল মিডিয়াতে যখন চেঞ্জ হয়ে গেল আর কি, তখন আর কি মানে ইয়েটা হয়ে গেছে গান বাজনা। অবশ্যই আমরা চাই পরিস্থিতির উত্তরণ ঘটুক এবং আপনাদের মতো গুণী শিল্পী যারা আছেন তারা আরও নতুন কাজ করতে থাকুন এবং সেটা সঠিক উপায়ে দর্শকদের কাছে পৌঁছাক, এবং শিল্প এবং শিল্পীর এবং সাথে ভোক্তাদের যে পথ, সেটা আসলে একটা শুদ্ধ উপায়ে চলুক। এবং মনিকাপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এই মুহূর্তে যেহেতু বলছেন, অনেকেই বলছে নতুন সিনেমার কথা, সামনের পরিকল্পনাগুলো কি? মানে নতুন কাজ নিয়ে বা সামনের পরিকল্পনাগুলো কি? আমি দুঃখিত। নো, মানে আমি কোনো প্রবলেম নেই, just স্বাভাবিক। এটা আর মাকে এমন একটা নিয়ে বিষয়, যে গানটা গেয়েছে, আমার মা বেশি দিন হয় নাই আমাদের ছেড়ে চলে গেছেন, বাবাও চলে গেছেন। আই এম সরি, আই গট ইমোশনাল। মায়ের কাছ থেকে আসলে কতটা উৎসাহ পেতেন এই কাজের জন্য, গণমাধ্যমে কাজের জন্য? অবশ্যই পেয়েছে। আমার পরিবারের, আমার ফ্যামিলি মেম্বার, আমার চাচা মানে ফিল্ম মেকার ছিলেন, ইবনে মিজান। জি। সো হয়তো এটা রক্তে আছে বা ওই ধারাতে আছে, কোনো ছিটে ফোটা হয়তো আমার মধ্যে আছে, সেটা থেকে হয়তো এসেছে। আর বাট আমার পরিবার আমাকে সবসময় উৎসাহ দিয়েছে, তাদের সহযোগিতা মানে তাদের ইন্সপিরেশন আমাকে মানে মিডিয়াতে কাজ করার, ভালো কাজ করার, ভালো কাজের সাথে যুক্ত হওয়ার প্রেরণা জুগিয়েছে। এবং আমি আমার মাকে মিস করছি। থ্যাংক ইউ দাদা। সরি, না না, থ্যাংক ইউ। এখন মন ভালো করো। অবশ্যই, আসলে আমিও মা নেই আমার, এবং যাদের মা নেই তারাই জানি আসলে মার দামটা আসলে কি। হয়তো তারা চলে যাওয়ার পরই বোঝা যায়। আপনার প্রতি সমবেদনা এবং ভালোবাসা, এবং সেই সাথে আমি এইটুকু বিশ্বাস করি, মারা যেখানেই থাকুক তাদের আশীর্বাদ, তাদের শুভকামনা সবসময় সন্তানদের সাথে থাকে। সেই শুভকামনা জানাচ্ছি আপনার জন্য। সামনের পথ চলাগুলো সুগম হোক। আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন শিল্পী পান্থ কানাই ও আয়েশা মনিকা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং আমরা বিরতিতে যাওয়ার আগে নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। এইবার যেহেতু আপনার দুজনের যে সিনেমাটি ফাতিমা, এটা নিয়েই কথা বলতে চাচ্ছি। ফাতিমা তো আসলে আমরা যতদূর জানি আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু জায়গায় প্রশংসা কুড়িয়েছে এবং বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে। এ ব্যাপারে যদি সর্বশেষ তথ্যগুলো জানাতেন। ফাতেমা ইরানের ফাজর ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। আমাদের ফাতেমা যে মানে কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমাদের ফারিন, তাসনিয়া ফারিন, দুর্দান্ত অভিনয় করেছেন উনি। এই চলচ্চিত্রের জন্য ফাজর ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কারটা পেয়েছেন।
আর তাছাড়া আরও 4টা ফিল্ম ফেস্টিভ্যাল, অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল ইউএসএতে, দেন রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল ইংল্যান্ডে, এটা আমাদের মানে নির্মাতা এবং আর্টিস্ট ফারিনও যাচ্ছেন। তারপরে আরও দুটো মেক্সিকোতে গত সপ্তাহে শুনলাম যে ওখানেও আরেকটা ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। সো দিস ইজ লাইক সামথিং, থাকে না যে একটা প্রথম কাজ, দাদারও প্রথম বড় পর্দায় কাজ এবং প্রথম অভিনয় অবশ্যই, এবং উনি এত দুর্দান্ত কাজ করেছে, এত ফ্ললেস অভিনয় করেছে যেটা মনে হয় না অভিনয়। মানে আনোয়ার যে চরিত্রটা উনি প্লে করেছেন, মানুষ যেই দেখবে মনে হয়েছে যে ওই মানুষটা ওই চরিত্রটাই, মানে পান্থকানাই যে একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ, থাকে না যে ওই জায়গাটা তার মনে হয় নাই। তো তার ক্যারেক্টারের প্রতি তো আমি আরেকজন শিল্পী হিসেবে তো আমি বলতেই পারি, এবং আমার মানে কো আর্টিস্ট হিসেবে তো আমি এটা বলতেই পারি, এবং এত সাবলীল তার অভিনয়। আর ফাতিমার যে মানে বাইরের দেশগুলোতে সমাদৃত হচ্ছে এবং এত বড় বড় ফেস্টিভ্যালগুলোতে ও মানে রান করছে, ঘুরছে, থাকে না যে এটা আমাদের দেশের জন্য তো একটা বড় সম্মানের। আমাদের যে নির্মাতা ধ্রুব হাসান ভাই প্রায় লম্বা একটা পরিসর ধরে, মানে 2016 থেকে মানে স্টার্ট হয়েছে, এটা মানে 23-এ এসে শেষ হয়েছে। তো তার যে এই স্ট্রাগলটা, এই জার্নিটা, এবং সাথে যে চরিত্রগুলোর জার্নিটা, স্ট্রাগলটা, তো এটা তো আসলে আই স্যালুট টু হিম এবং তার পুরা টিমকে যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড আছেন। তারা তাদের জাস্ট বেস্টটাই দিয়েছেন এবং তারা বেস্ট আউটপুটটাই বের করে এনেছেন, এবং যে কারণে এটা আন্তর্জাতিকভাবে এতটা সমাদৃত হচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছে। এবং আমাদের দেশেও আমাদের এটা 21 তারিখে প্রিমিয়ার হয়েছে এবং 24 তারিখে আমাদের হলগুলোতে, মানে এটা তো আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য তো একটা বড় পাওয়া যে বিদেশের এতগুলো ফেস্টিভ্যাল মাতিয়ে এখন বাংলাদেশের আমাদের দর্শকদের সামনে আমরা নিজেরা হলে গিয়ে দেখতে পাচ্ছি। তো এটা তো একটা বড় পাওয়া, এবং ভালো চরিত্র, ভালো গল্প, ভালো গল্পের গাঁথুনি, ভালো সঙ্গীত, মানে সাউন্ড স্কোর থেকে শুরু করে মানে সব কিছুই, যে যারা দেখবে তারা একটা সুন্দর গল্প দেখতে পাবে, ভালো নির্মাণ দেখতে পাবে, ভালো সিনেমাটোগ্রাফি দেখতে পাবে, এবং মানে এটা তো আসলে একটা টিম ওয়ার্ক অফকোর্স। তো ওই জায়গা থেকে চিন্তা করলে যে দে হ্যাড ডান দেয়ার বেস্ট, অ্যান্ড মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, মানুষ এটাকে পছন্দ করছে। চরিত্রগুলোকে আলাদা আলাদা করে, যেখানে তাসনিয়া ফারিন ফাতেমা চরিত্রে অভিনয় করেছে, সে তো অনন্য অভিনয় করেছে, এবং তাছাড়াও যে ক্যারেক্টারগুলো করেছে, ইয়াশ রোহান থেকে শুরু করে মানস বন্দ্যোপাধ্যায় দাদা, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন ভাই, জয়িতা মাহলানবিশ, মানে আমি প্রত্যেকের নাম ধরে ধরেই বলতে চাই যে তারা এত সুন্দর, এত পরিমিতিবোধ অভিনয়, এবং যারা আসলেই সিনেমা প্রেমী, যারা সিনেমাকে ভালোবাসে, যারা ভালো সিনেমা দেখতে চায়, ভালো কিছু জন্য মুখিয়ে থাকে, তারা তো অবশ্যই আমি বলবো যে আপনাদের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে, চতুরঙ্গের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা হলে আসেন, আপনারা ফাতেমা সিনেমাটি দেখেন, এবং ভালো কিছু মানে থাকে না যে আপনাদের ভেতরে কিছু নিয়ে যেতে পারবেন, সুন্দর কিছু স্মৃতি নিয়ে যেতে পারবেন, এবং এটা আপনি চেরিশ করবেন যে আমি একটা সুন্দর কন্টেন্ট দেখে, ভালো চরিত্রের, ভালো গল্পের একটা মুভি দেখে বের হয়েছি। অবশ্যই শুভকামনা পুরো ফাতেমা টিমের জন্য। এবং আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিয়ে আসি, তারপর দাদার একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের। পান্থদার একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন এখানেই শেষ করছি। তার যদি একটি গান শোনাতেন সবার। তোমার মনের গহীন গাঙে উপচে পড়ে জল, সে জলে সাঁতার কাটো তুমি অনর্গল, আবার ডুব সাঁতারে অনেকে নাকি আনন্দে টলমহল, তাই সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব, আমি সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব। তোমার মনের গহীন গাঙায় উপচে পড়ে জল, সে জলে সাঁতার কাটো তুমি অনর্গল, আবার ডুব সাঁতারে অনেকে নাকি আনন্দে টলমল, সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব। দোল দোল তুলনি রাঙা মাথার চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি তরুণী। দোলে দোলে দুলনি রাঙা মাথার চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করুণা।
নটন নটন খপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতা বেঁধে দেব মান তুমি করো না, মান তুমি করো না, মান তুমি করো না। যে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ, বউ কথা ডাকছে পাখি কয় না কথা বউ। ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে, ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে, আরো দেব নাকের নলক মান তুমি করো না। দোলে দোলে দুলনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। তোমার মনের গহীন গঙ্গায় উপচে পড়ে জল, সে জলে সাঁতার কাটো তুমি অনর্গল। আবার ডুব সাঁতারে অনেকে নাকি আনন্দে টলমল। তাই সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব, আমি সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব। থ্যাংক ইউ ডিবিসি।